ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি এক্সাম আগামী রবিবার রয়েছে। তো এই ভিডিওতে আমরা দেখব ইম্পর্ট্যান্ট ম্যাথ কোশ্চেন্স, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেরকম আমরা গ্রুপ ডির জন্য স্পেশালি বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে দেখব, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো মেনশন করা রয়েছে তোমাদের সিলেবাসে, সেই সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেনগুলো এখানে তোমাদের করানো হবে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো এবং সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের যে পরীক্ষা সেখানে তোমরা অবশ্যই হেল্প পাবে এই সেশন থেকে। তো চলো শুরু করি। কোশ্চেন রয়েছে 6টি ঘন্টা যথাক্রমে 3, 4, 6, 7, 8, 12 সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে বেজে ওঠে। কত সেকেন্ড পর তারা আবার একসাথে বেজে উঠবে? ক্ষেত্রে আমাদের এই অঙ্কটাতে কি করতে হবে? এলসিএম নিতে হবে এদের প্রত্যেকটারই। 3, 4, 6, 7, 8 অ্যান্ড 12। এদের যদি আমরা লসাগু নিয়ে নিই তাহলে সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে নিচ্ছি আমি। 3, 2, 3, 7, 4, 6। এবার 3 দিয়ে নিতে পারি আমরা। 2, তারপরে 7, তারপরে এদিকে তো 4ই থাকবে, 2 হবে। আবার 2 দিয়ে নেব, তার মানে 7 পাবো, এখানে 2 পাবো। তাহলে এই সংখ্যাগুলো পেলাম, এগুলো আমরা গুণ করে নেব। 2 3 6, 6 2 12, আর এদিকে হচ্ছে 12 2 24, 24 ইন্টু 7, 4 7 28, অর্থাৎ ইউনিট ডিজিট 8 আসবে আমাদের। তো এক্ষেত্রে 168 কিন্তু সঠিক উত্তর। নেক্সট, একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 11:15। যদি স্কুলে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে 200 বেশি হয়, তাহলে স্কুলের ছেলেদের সংখ্যা কত? দেখো এক্ষেত্রে আমরা কত বেশি দেখছি? 4 বেশি দেখছি। 4-এর মানে দিচ্ছে 200, তাহলে কত দিয়ে গুণ হয়েছে দেখো তো? 20 বলছি, 50 দিয়ে গুণ হয়েছে, তারপর হচ্ছে 20 অ্যান্ড 0 50। তাহলে এক্ষেত্রে আমাদের স্কুলের ছেলেদের সংখ্যা বলেছে। ছেলেদের সংখ্যা কত? ছেলেদের সংখ্যা 11। ঠিক আছে, 11 দিয়ে গুণ করবো। 5 11 তো 55, 55 অর্থাৎ 550। অথবা এই অঙ্কটা ডিরেক্টলি করতে পারতে, কোনো কিছু করার দরকার পড়তো না। কেন? কারণ যে স্কুলের ছেলেদের কথা বলেছে, ছেলেদের হচ্ছে 11 ইউনিট বা 11 অনুপাতে রয়েছে। তাহলে 11-র মাল্টিপল হবে সংখ্যাটা, যেটা উত্তর পাবো। তাহলে 11 মাল্টিপল কিন্তু এটাই রয়েছে। বাকিগুলো দেখো রয়েছে, বাকিগুলো কিন্তু 4 44 6 হবে না। বাকি কিন্তু এটাও কিন্তু 11-র মাল্টিপল, তাহলে এটা কিন্তু হবে না। এক্ষেত্রে এভাবেই করতে হবে। ঠিক আছে। বিমল ফরাসি ভাষায় 80 এর মধ্যে 42 পয়েন্ট, ইংরেজিতে বলা হচ্ছে 100 এর মধ্যে আবার 88, তারপর স্প্যানিশ এ 70 এর মধ্যে 40 এবং জাপানিজে 50 এর মধ্যে 40 পেয়েছে। তাহলে মোট শতাংশ নির্ণয় করতে বলা হয়েছে। কিছুই না, তার কতগুলো কত পেয়েছে টোটাল এবং কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা দিয়ে আমরা পার্সেন্টেজ বের করে নিতে পারবো। তাহলে দেখো 80-র মধ্যে কত? 42 পেয়েছে। 100 এর মধ্যে কত? 88 পেয়েছে। এবং এখানে 70 এর মধ্যে আবার বলছে 40 পেয়েছে। আরেকটা হচ্ছে 50 এর মধ্যে আবার 40 পেয়েছে। তাহলে টোটাল কত পেয়েছে সেটা যোগ করে নেবো আমরা এখান থেকে। তাহলে টোটাল কত পাবে? টোটাল দেখবে এটা যদি যোগ করো, 8 2 10 0, তারপরে 4 3 12, 13, 13 আর 8 অর্থাৎ 21, 210 কিন্তু টোটাল পেয়েছে। এবার টোটাল মার্কসটা এটা কত? টোটাল মার্কস যদি এটা যোগ করো তাহলে কত আসবে? 300 চলে আসবে। ঠিক আছে, তাহলে 221 পেয়েছে 300-র মধ্যে। তাহলে 100-এর মধ্যে কত? কাটাকাটি হবে, 3 7 21, অর্থাৎ 70% কিন্তু ওর শতাংশ হয়ে যাবে। নেক্সট, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 32 এবং গোসাগু হচ্ছে 8। তাহলে একটা সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে কিছুই না, 8 8-এ কাটা যাবে। অপর সংখ্যাটি কত? 32 কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর। প্রথম অঙ্ক রয়েছে, এক ম্যাচে 4 জন ব্যাটসম্যানের গড় রান 48। যদি 3 জনের রান যথাক্রমে 58, 28 এবং 24 হয়, তাহলে চতুর্থ খেলোয়াড়ের রান কত সেটা আমাদের বের করতে হবে। দেখো টোটাল রান কত হবে? টোটাল যদি আমরা বলি তাহলে টোটাল কত হবে? 48 ইন্টু 4, যেটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4 32, 2, 4 4 16 আর 3 হচ্ছে 19, তাহলে 192। এবার 3 জনের আবার দিয়ে দিয়েছে, তাহলে 3 জনের যদি আমরা যোগ করি এই তিনটে সংখ্যা কত হবে? 8 আর 16, 4 20 0, হাতে থাকবে 2, তাহলে 6 আর 5 11, 110 পাচ্ছি এদিকে 3 জনের, আর এটা হচ্ছে 4 জনের। তাহলে কি করবো? বিয়োগ করবো, বিয়োগ করলে চলে আসবে
তাহলে কত হবে 82 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, চতুর্থ খেলোয়াড়ের রান। নেক্সট, যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম হয় তাহলে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ বেশি? তাহলে একজন ব্যক্তি হচ্ছে এ, অপরজন ব্যক্তি হচ্ছে বি। তাহলে এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম, তাহলে বি এর আয় যদি 100% হয় তাহলে এ এর আয় কত হবে? 40% কম, মানে 60% হবে। এবার তাহলে বলছে বি এর আয় এর চেয়ে কত বেশি? কত বেশি দেখছি? 40, কিন্তু কার থেকে দেখতে বলছে আমাকে? এ এর থেকে। তাহলে এটা নিচে থাকবে 60 ইন্টু 100, তাহলে 0 0 কাটাই যাবে, এটা 2 2 4, 2 3 6, তাহলে আমাদের 200/3 পাচ্ছি, 3 6 18, আবার 3 6 18, তাহলে 6 6 সামথিং এরকম একটা কিন্তু আমাদের সংখ্যা আসবে, যেটা আমাদের কিন্তু এটা হয়ে যাবে। নেক্সট রয়েছে এ বি এবং সি এর বেতনের অনুপাত 3:4:5। তাদের বেতন যথাক্রমে 10%, 15% এবং 20% বৃদ্ধি পেলে তাদের নতুন বেতনের অনুপাত কত? তাহলে এ বি সি, এ বি এবং সি অনুপাত কত কত? 3:4:5। তাহলে একটা কাজ করতে পারি, এটাকে 30 ধরে নিতে পারি, 10 দিয়ে গুণ করে করে আমরা 40, আর এটা হবে 50 হয়ে যাবে। তাহলে এর 10% বৃদ্ধি পাওয়া মানে কি 33 হয়ে যাবে এটা। অ্যান্ড তারপরে কত হয়ে যাবে? দেখো একটাই উত্তর রয়েছে 30 দিয়ে, আমাদের কিন্তু এখানে না করলেও চলবে, কিন্তু আমি তাও করে দিচ্ছি। তাহলে এখানে 4 হবে, 2 6, 46 আসবে পরেরটা। দেন তারপরেরটা বলছে 20%, মানে হচ্ছে 60। তাহলে এক্ষেত্রে অপশন 2 নাম্বার কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে, 33, 46, 60। 14.5% বার্ষিক সরল সুদের হারে 6 বছর পর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 13,464 টাকা হলে প্রথমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তো সেটা আমাদের বের করতে হবে, কত বিনিয়োগ করা হয়েছিল প্রথমে। দেখো তাহলে 14.5, 14.5, 6 বছরে কত সুদ হবে? এটা যদি গুণ করে আমরা 6 বছরে কত দাঁড়াবে? 5 36 0, হাতে থাকছে 3, 424, আর 3 হচ্ছে 27, 8, অর্থাৎ 87% বলতে পারি আমরা, 87% সুদ এটা। এবং 6 বছর পর নির্দিষ্ট অঙ্কে এত টাকা হলে প্রথমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তাহলে এটা কি? এটা হচ্ছে সুদ আসল মিলে। তাহলে 13,464, 87% যদি আমার সুদ হয়, তাহলে সুদ আসল মিলে কত হবে? 187%। তাহলে 100%-এর মান কত সেটাই আমাদের। দেখো এখানে 11 দিয়ে যাবে, 11কে 11, 7 11 77, তাহলে 11কে 11, 11 দুগুণে 22, আবার 11 দুগুণে 22, 4 11 44 হয়। এই আমরা 17 দিয়ে যদি এটা কাটি তো 17 72 এটা যাবে, তো তাহলে দেখবে 72 কিন্তু এখানে আমরা পেয়ে যাব 17 দিয়ে যদি ভাগ করি, তাহলে 72 ইন্টু 100, তো কত হয়ে যাবে? 7200 বা 7200 টাকা কিন্তু এখানে বিনিয়োগ করা হয়েছিল, বা মূলধন বলতে পারি আমরা। নেক্সট বলছে দুটি সংখ্যার অনুপাত 7:9, যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে 900, তাহলে প্রদত্ত দুটি সংখ্যার এলসিএম কত? তাহলে আমরা দুটো সংখ্যা যদি পেয়ে যাই তাহলে আমরা এলসিএমটা বের করে নিতে পারবো। দেখো একটা সংখ্যা বলছে কত? 7:9, এর মধ্যে একটা সংখ্যা বলেছে আবার 900, তাহলে 900 সংখ্যাটা এমন হবে যে এই যে দুটো অনুপাত সেটা দিয়ে নিশ্চয়ই সেটার মাল্টিপল হবে কোন একটা, এই দুটোর মধ্যেই হবে সেই সংখ্যা দুটো, তাহলে একমাত্র 9 দিয়ে যায় 900টাকে, তার মানে এটাই সমান সমানই আমরা 900 বলতে পারি। তাহলে 100 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটার মান কত হবে? 700। তাহলে একটা 700 পেলাম, অপর সংখ্যাটা পেলাম আমরা 900, ঠিক আছে, দুটো সংখ্যা। তাহলে এদের এলসিএম খুব সহজে বের হয়ে যাবে, 900 অ্যাড হচ্ছে 700, তাহলে 100 দিয়ে 900 700, তাহলে 7 9 63, কত? 6300। আমি একদম ভেঙে তোমাদের দেখালাম, ঠিক আছে, এত কিছু করার প্রয়োজন পড়বে না। নেক্সট, একটি বাসকে 60 টাকা আছে, এটিতে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রা এই অনুপাতে আছে, তাহলে বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো 1 টাকা,
বা 100 পয়সা বলতে পারি। 50 দেখো এগুলো পয়সা, পি লিখছি আমি। দেন হচ্ছে 25 পয়সা। তাহলে ক্ষেত্রে অনুপাত কটা রয়েছে? 5 রয়েছে, 6 রয়েছে এবং 8 রয়েছে। তো টোটাল আমাদের টাকাটা দিয়েছে 60 টাকা। তো টোটাল টাকার মানটা বের করে নিই আমরা। 500 পয়সা বা 5 টাকা বলতে পারি। আচ্ছা 500 পয়সা লিখে দিচ্ছি আমি। 300 পয়সা এটা হয়ে যাবে। 8 25 200 পয়সা। তাহলে কত হয়ে যাচ্ছে? 500 3 800 আর 200 মানে 1000 পয়সা। ঠিক আছে, 100 পয়সা সমান সমান 1 টাকা। তাহলে 1000 পয়সা সমান সমান কত? 10 টাকা। 10 টাকা। তাহলে এই 10 টাকার মান হচ্ছে 60 টাকা। তাহলে 1 টাকার মান বা 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 60/10। তাহলে আমাদের বলেছে 50 পয়সার মুদ্রা সংখ্যা। 50 পয়সার মুদ্রা সংখ্যা কয়টা রয়েছে আমাদের এখানে? আমরা যদি 6টা, তাহলে 6 দিয়ে জাস্ট গুণ করব, 0 0 কাটা, অর্থাৎ 36 কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ম্যাচে 4 জন ব্যাটসম্যানের গড় রান 48। যদি 3 জনের রান যথাক্রমে 58, 28 এবং 24 হয়, তাহলে চতুর্থ খেলোয়াড়ের রান কত সেটা আমাদের বের করতে হবে। দেখো টোটাল রান কত হবে? টোটাল যদি আমরা বলি তাহলে টোটাল কত হবে? 48 ইন্টু 4, যেটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4 32 2, 4 4 16 আর 3 হচ্ছে 19, তাহলে 192। এবার 3 জনের আবার দিয়ে দিয়েছে, তাহলে 3 জনের যদি আমরা যোগ করি এই তিনটে সংখ্যা কত হবে? 8 আর 16, 4 20 0, হাতে থাকবে 2, তাহলে 6 আর 5 11, 110 পাচ্ছি এদিকে 3 জনের, আর এটা হচ্ছে 4 জনের। তাহলে কি করবো? বিয়োগ করব, বিয়োগ করলে চলে আসবে। তাহলে কত হবে? 82 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, চতুর্থ খেলোয়াড়ের রান। নেক্সট, যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম হয়, তাহলে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ বেশি? তাহলে একজন ব্যক্তি হচ্ছে এ, অপরজন ব্যক্তি হচ্ছে বি। তাহলে এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম। তাহলে বি এর আয় যদি 100% হয়, তাহলে এ এর আয় কত হবে? 40% কম, মানে 60% হবে। এবার তাহলে বলছে বি এর আয় এর চেয়ে কত বেশি? কত বেশি দেখছি? 40, কিন্তু কার থেকে দেখতে বলছে আমাকে? এ এর থেকে। তাহলে এটা নিচে থাকবে 60 ইন্টু 100, তাহলে 0 0 কাটাই যাবে। এটা 2 2 4, 2 3 6, তাহলে আমাদের 200/3 পাচ্ছি। 318, আবার 318, তাহলে 6 6 সামথিং এরকম একটা কিন্তু আমাদের সংখ্যা আসবে, যেটা আমাদের কিন্তু এটা। নেক্সট রয়েছে এ বি এবং সি এর বেতনের অনুপাত 3:4:5। তাদের বেতন যথাক্রমে 10%, 15% এবং 20% বৃদ্ধি পেলেই তাদের নতুন বেতনের অনুপাত কত? তাহলে এ বি সি, এ বি এবং সি অনুপাত কত কত? 3:4:5। তাহলে একটা কাজ করতে পারি, এটাকে 30 ধরে নিতে পারি, 10 দিয়ে গুণ করে করে আমরা 40, আর এটা হবে 50 হয়ে যাবে। তাহলে এর 10% বৃদ্ধি পাওয়া মানে কি? 33 হয়ে যাবে এটা। অ্যান্ড তারপরে কত হয়ে যাবে? দেখো একটাই উত্তর রয়েছে 30 দিয়ে, আমাদের কিন্তু এখানে না করলেও চলবে, কিন্তু আমি তাও করে দিচ্ছি। তাহলে এখানে 4 হবে, 2 6, 46 আসবে পরেরটা। দেন তারপরেরটা বলছে 20% মানে হচ্ছে 60। তাহলে এক্ষেত্রে অপশন 2 নাম্বার কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে, 33 46 60। 14.5% বার্ষিক সরল সুদের হারে 6 বছর পর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 13,464 টাকা হলে প্রথমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তো সেটা আমাদের বের করতে হবে, কত বিনিয়োগ করা হয়েছিল প্রথমে। দেখো তাহলে 14.5, 14.5, 6 বছরে কত সুদ হবে? এটা যদি গুণ করে আমরা 6 বছরে কত দাঁড়াবে? 5 36 0, হাতে থাকছে 3, 424 আর 3 হচ্ছে 27, 8, অর্থাৎ 87% বলতে পারি আমরা। 87% সুদ এটা, এবং 6 বছর পর নির্দিষ্ট অঙ্কে এত টাকা হলে প্রথমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তাহলে এটা কি? এটা হচ্ছে সুদ আসল মিলে। তাহলে 13,464, 87% যদি আমার সুদ হয়, তাহলে সুদ আসল মিলে কত হবে?
87%। তাহলে 100%-এর মান কত সেটাই আমাদের। তো এখানে 11 দিয়ে যাবে, 11কে 11, 7 11 77। তাহলে 11কে 11, 11 দুগুণে 22, আবার 11 দুগুণে 22, 4 11 44 হয়। এই আমরা 17 দিয়ে যদি এটা কাটি তো 17 72 এটা যাবে। তো তাহলে দেখবে 72 কিন্তু এখানে আমরা পেয়ে যাব 17 দিয়ে যদি ভাগ করি, তাহলে 72 ইন্টু 100 তো কত হয়ে যাবে 7200 বা 7200 টাকা কিন্তু এখানে বিনিয়োগ করা হয়েছিল বা মূলধন বলতে পারি আমরা। নেক্সট বলছে দুটি সংখ্যার অনুপাত 7:9, যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে 900, তাহলে প্রদত্ত দুটি সংখ্যার এলসিএম কত? তাহলে আমরা দুটো সংখ্যা যদি পেয়ে যাই তাহলে আমরা এলসিএমটা বের করে নিতে পারবো। দেখো একটা সংখ্যা বলছে কত 7:9, এর মধ্যে একটা সংখ্যা বলেছে আবার 900। তাহলে 900 সংখ্যাটা এমন হবে যে এই যে দুটো অনুপাত সেটা দিয়ে নিশ্চয়ই সেটার মাল্টিপল হবে কোন একটা, এই দুটোর মধ্যেই হবে সেই সংখ্যা দুটো। তাহলে একমাত্র 9 দিয়ে যায় 900টাকে, তার মানে এটাই সমান সমানই আমরা 900 বলতে পারি। তাহলে 100 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটার মান কত হবে 700। তাহলে একটা 700 পেলাম, অপর সংখ্যাটা পেলাম আমরা 900, ঠিক আছে, দুটো সংখ্যা। তাহলে এদের এলসিএম খুব সহজে বের হয়ে যাবে, 900 অ্যাড হচ্ছে 700। তাহলে 100 দিয়ে 900 700, তাহলে 7 9 63, কত 6300। আমি একদম ভেঙে তোমাদের দেখালাম, ঠিক আছে, এত কিছু করার প্রয়োজন পড়বে না। নেক্সট, একটি বাসকে 60 টাকা আছে, এটিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা এই অনুপাতে আছে। তাহলে বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো 1 টাকা বা 100 পয়সা বলতে পারি, 50 দেখো এগুলো পয়সা, পি লিখছি আমি, দেন হচ্ছে 25 পয়সা। তাহলে ক্ষেত্রে অনুপাত কটা রয়েছে? 5 রয়েছে, 6 রয়েছে এবং 8 রয়েছে। তো টোটাল আমাদের টাকাটা দিয়েছে 60 টাকা, তো টোটাল টাকার মানটা বের করে নিই আমরা। 500 পয়সা বা 5 টাকা বলতে পারি, আচ্ছা 500 পয়সায় লিখে দিচ্ছি আমি। 300 পয়সা এটা হয়ে যাবে, 8 25 200 পয়সা। তাহলে কত হয়ে যাচ্ছে 500 3 800 আর 200 মানে 1000 পয়সা, ঠিক আছে। 100 পয়সা সমান সমান 1 টাকা, তাহলে 1000 পয়সা সমান সমান কত 10 টাকা, 10 টাকা। তাহলে এই 10 টাকার মান হচ্ছে 60 টাকা। তাহলে 1 টাকার মান বা 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 60/10। তাহলে আমাদের বলেছে 50 পয়সার মুদ্রা সংখ্যা, 50 পয়সার মুদ্রা সংখ্যা কয়টা রয়েছে আমাদের এখানে? আমরা যদি 6টা, তাহলে 6 দিয়ে জাস্ট গুণ করব, 0 0 কাটা, অর্থাৎ 36 কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একটি ধারাবাহিক জোড় সংখ্যা এ বি সি ডি এবং ই এর গড় হচ্ছে 52, বি এবং সি এর গুণফল কত? তাহলে একটা কাজ করতে পারি, এ বি সি ডি ই টোটাল 5টা সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি যে এক্স, তাহলে পরের সংখ্যাটা কত হবে এক্স প্লাস 2 হবে, পরের সংখ্যাটা এক্স প্লাস আবার 2 বাড়বে 4 হবে, এক্স প্লাস 6 হয়ে যাবে, এক্স প্লাস 8 হয়ে যাবে, যেহেতু ধারাবাহিক বলেছে আমাদের, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, এগুলো সবগুলোকে যোগ করে নেব। তাহলে যোগ করলে আমাদের এদিকে আসবে 8 6 14 4 18 আর 2 20, আর এদিকে হচ্ছে 5x। তাহলে 5x প্লাস 20, এটা হচ্ছে টোটাল আমরা সংখ্যা পাচ্ছি, এটা সমান সমান 52 দিয়েছে গড়। তাহলে গড়টাকে টোটাল করার জন্য কী করবো, 5 দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে এখানে 5x সমান সমান এদিকে যদি আমরা গুণ করি, 5 2 10 0, 5 5 25 26, আর এদিকে 20টা চলে আসবে। আলটিমেটলি 20টা যদি এখানে মাইনাস করি আমরা কত পাবো, 240 পাবো, 240। তাহলে x সমান সমান কত হবে, কাটাকাটি করে যদি আমরা, তাহলে 5 4 20, 5 4 20 এবং 5 8 40। তাহলে এক্সের মান আমরা কত পেলাম 48 পেলাম, এক্সের মান 48। তাহলে এক্ষেত্রে আমাদের চেয়েছে কি বি এবং ই এর গুণফল। তাহলে বি হচ্ছে কত এক্স প্লাস 2, তার মানে বি এর মান কত পাবো, এক্স সমান সমান 48 যদি হয় আর 2 যোগ করলে আমাদের কত হবে 50 হয়ে যাবে, বি 50। এবং আমাদের আরেকটা হচ্ছে ই, তাহলে ই হচ্ছে কত এক্স প্লাস 8, তাহলে 48-এর সঙ্গে যদি আমরা
8 যোগ 20 56 পাবো। তাহলে ই সমান সমান 56। এটার গুণফল আমাদের লাগবে। তাহলে গুণফল করলে এটা কত দাঁড়াবে আমাদের? এটা যদি গুণফল করে দেখো 5 0 0 0 থাকবে লাস্টে, আবার 5 36 আবার 0 হবে। একটাতে এরকম অ্যান্সার রয়েছে, সেটা হচ্ছে 2800। তাহলে তোমরা গুণ করে নেবে 50 এবং 56, তাহলে কিন্তু 2800 চলে আসবে এখানে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর অঙ্ক রয়েছে, একটি শ্রেণীর 14 জন শিক্ষার্থীর গড় বয়স 17 বৎসর। যদি 32 বছর বয়সী একজন নতুন শিক্ষার্থী শ্রেণীতে যোগদান করে, তাহলে 15 জন শিক্ষার্থীর গড় বয়স কত হবে? এক তো আমরা খুব সহজভাবে করতে পারি, এটাকে গুণ করে তারপরে যে সংখ্যাটা বেরোবে তার সঙ্গে 32 যোগ করে 15 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। কিন্তু আমি একটু আলাদাভাবে এটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে। দেখো, তাহলে 14 জনের গড় বয়স কত? 17 বৎসর। এবার 32 বৎসর বয়সে আসছে, ঠিক আছে, 32 বৎসর বয়সে আসছে। তাহলে 32 বৎসর বয়সী যদি আসে, তাহলে সেক্ষেত্রে গড় কতটা বৃদ্ধি হচ্ছে? এমনি গড় আমরা জানি 17, তাহলে তারও যদি 17 বছর বয়স ধরি আমরা, 32 মাইনাস 17 যদি করি, তাহলে কত আসবে? 15 বছর বয়স আসছে এক্সট্রা তার। তাহলে এই যে এক্সট্রা বয়সটা 17, তো তারও গড় ধরে নিলাম আমি, তারও 17 বছর বয়স ধরে নিলাম আমি, যে 15 জন যিনি ব্যক্তি আসছেন তারও বয়স হচ্ছে 17। তাহলে এক্সট্রা কত থাকছে? এই 15 থাকছে এক্সট্রা। তাহলে এই যে 15 এক্সট্রা থাকছে, এবার এটা 15টা কত জনের ভাগ হবে? 14 জন আগে ছিল প্লাস একজন, তার মানে 15 জন দিয়ে ভাগ দেবো আমরা জাস্ট। তাহলে কত আসবে? 1। অর্থাৎ গড় কত বৃদ্ধি হবে? 1 বৃদ্ধি হবে। তাহলে আগে কত ছিল? আগে গড় ছিল 17, এখন হচ্ছে 1 বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে? 18 বৎসর কিন্তু এখানে হয়ে যাবে। অথবা তোমরা গুণ করে যোগ করে ভাগ করতে পারো, ওটা একটু টাইম টেকিং হবে, এভাবে করলে কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। নেক্সট, 50টি পর্যবেক্ষণের গড় হলো 36। পরে দেখা গেছে যে একটি পর্যবেক্ষণে 48 ভুল করে 30 হিসেবে নেওয়া হয়েছে। পর্যবেক্ষণের সঠিক গড় কত? তাহলে দেখো, বলা হচ্ছে 50টি সংখ্যার গড় হচ্ছে 36, কিন্তু একটা পর্যবেক্ষণে দেখা গেল যে 48 ভুল করে 48টাকে আমরা কী হিসাবে নিয়েছি? 30 নিয়েছি। তার মানে কম নিয়েছি আমরা। 48 যদি আমরা নিই সেটা হচ্ছে সঠিক হতো, কিন্তু ভুল করে 30 নিয়েছি, অর্থাৎ সংখ্যাটা কম নিয়ে নিয়েছি আমরা, এই জন্য গড়টা আমাদের কম বেরিয়েছে। তাহলে পর্যবেক্ষণের সঠিক গড় কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা কী করবো? 36 ইন্টু 50, এটা হচ্ছে টোটাল গড়। এবং দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমাদের নিতে হতো কত? 23 ভুল করে নিয়েছি আমরা, নিতে হতো কত? 48 নিতে হতো। তাহলে 48 যোগ করে দিলাম, ভুল করে আমরা কত? 23 নিয়েছি, তাহলে 23টাকে আমরা মাইনাস করব এক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা টোটাল সংখ্যাটা পাবো উপরে। তাহলে গড় যেহেতু বলেছে, তাহলে গড় টোটাল হচ্ছে 50টা সংখ্যাই রয়েছে, 50 দিয়ে জাস্ট ভাগ করব। তাহলে এইভাবে করলে কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা গুণ করি উপরে, 5 36 0, 5 3 15, 16 17 18। ওকে, আর এই দিকে যদি আমরা দেখি কত হবে যোগ আরও, তাহলে এদিকে হয়ে যাবে 5 হয়ে যাবে, আর এদিকে হয়ে যাবে 2, 25 হয়ে যাচ্ছে 50। তাহলে এখানে আমি ছোট্ট করে লিখে নিই এটাকে। তাহলে কত হয়ে যাবে? 1825 বাই 50, ঠিক আছে। একটা কাজ করতে পারি, উপর নিচে দুদিকে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে সহজ হবে কাজটা করতে আমাদের। গুণ করে নিই, তাহলে 18 দুগুণে এদিকে হয়ে যাবে 25 দুগুণে 50, অ্যান্ড 18 দুগুণে 36, আর নিচে 100-100-র জন্য আমাদের কী আসবে? পয়েন্ট আসবে, অর্থাৎ 36.5 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর, যেটা হচ্ছে আমাদের অপশন 4-এ রয়েছে। তো এটা আরও অনেক শর্টে করতে পারতে, তোমরা এতটা যদি না করতে চাও তাহলে কীভাবে করতে পারতে? এখানে ভুল করে বলা হচ্ছে 23 নেওয়া হয়েছে, 48 নিতে হতো। তাহলে আমাদের কত নিতে হতো? আরও 23 নিয়েছি, তার মানে হচ্ছে 5 অ্যান্ড হচ্ছে 2, 25 কিন্তু নিতে হতো আরও। তাহলে ভুল করে 23 নিয়েছি, অর্থাৎ কম নিয়েছি আমি। তাহলে এই যে সংখ্যাটা নিতে হতো, এটাতে আমরা প্রত্যেকটাতে আমরা যদি এর গড়টা বের করি, তাহলে গড় কত নিতে হবে? তাহলে সেটাই আমাদের যোগ করলে এই গড়ের সঙ্গে সেটাই পেয়ে যাবো আমরা। তাহলে দেখো, টোটাল হচ্ছে আমাদের কত? টোটাল হচ্ছে 50 জন। তাহলে 50 দিয়ে ভাগ করবো আমরা এটাকে, তাহলে গড় পেয়ে যাব। কত এক্সট্রা আরও নিতে হবে? এটা কাজ করো, দুদিকে 2 দিয়ে গুণ করো উপর নিচে,
তাহলে 25 দুগুণে উপরে হয়ে যাবে 50, নিচে হয়ে যাবে 100। তাহলে এটার মান সমান 0.5 হবে। তাহলে 0.5 আমাদের কত যোগ হবে? 36 প্লাস হচ্ছে 0.5, যেটা সমান আমরা কত হয়ে যাবো? 36.5। অর্থাৎ এইভাবেও কিন্তু চাইলে কিন্তু তোমরা খুব সহজভাবে করতে পারতে, যদি অতটা ক্যালকুলেশন না করতে চাও। তোমাদের দুটোই দেখিয়ে দিলাম, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাতেই করবে। নেক্সট, সরল সুদে 4,650 টাকা ধার দেওয়া হয়। যদি সুদের হার বার্ষিক 7.5% হয়, তাহলে 4 বছরের সরল সুদ কত হবে? তাহলে PRT/100 দিয়ে আমরা করতে পারি খুব সহজভাবে। এটা পি কত আমাদের? 4,650, যেটা বলেছে 7.5 হারে কত? 4 বছরের সুদ। তাহলে 4 বছরের সুদ কত? 100। দশমিকটার জন্য একটা শূন্য নিচে নামবে, ব্যাস কাটাকুটি করলে আমাদের বের হয়ে যাবে। শূন্য শূন্য কাটাই যাবে এখানে। 25 3 75, 4 25 100 হয়, 4 4 কাটাই যাবে এখানে। তাহলে গুণ করবো এখানে জাস্ট 465 ইন্টু 3। তাহলে 3 5 15 5, 3 6 18, আর একে 19 9, 3 4 12, আর একে 13, অর্থাৎ 1395 কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। 2.5 বছরের জন্য বার্ষিক 5% হারে 10,000 টাকার সরল সুদ নির্ণয় করুন। একইভাবে আগের মতোই করবো আমরা। তাহলে 10,000 2 3 কত? 5% হারে 2.5 বছর, মানে কি লিখতে পারি? এটা 5/2 লিখতে পারি। আলটিমেটলি 2টার নিচে চলে যাবে 5/2 করলে, ইন্টু 100 হবে নিচে। তাহলে কাটাকুটি করবে এখানে, কাটা যাবে এটা। এটা হচ্ছে 50 দিয়ে কাটা যাবে ডিরেক্ট। 5 5 25, 5 25 125 শূন্য, অর্থাৎ এটা কিন্তু আমাদের হয়ে যাবে 1250 টাকা। নেক্সট, যখন একটি সামগ্রীর মূল্য 20% কমানো হয় তখন এর বিক্রয় 80% বৃদ্ধি পায়। বিক্রয়ের উপরে নেট প্রভাব কী ছিল? স্বাভাবিক ব্যাপার একটা, যে যখনই কোনো একটা বিষয়ের মূল্য কমবে তো তার ডিমান্ড বাড়বে। তাহলে এখানে প্রাইস বলছে, প্রাইস ফ্র্যাকশান ভ্যালু যদি দেখি 1/5 হয় 20%-এর, তাহলে আগে 5 ইউনিট যদি থাকে, এখন কত হচ্ছে? সেটা 1 ইউনিট কমে 4 ইউনিটে যাচ্ছে। এবার 80% বলছে কি হয়? বিক্রয়টা বৃদ্ধি পাচ্ছে, সেলিং প্রাইসটা। তাহলে সেলিং প্রাইস 80% বৃদ্ধি পাওয়া মানে কি? আগে যদি 5 ইউনিট হয়, তাহলে এখন বর্তমানে কত হবে? 9 ইউনিট হবে। 80% যদি করো 80/100, তো এটা কাটাকুটি করলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, দেখো তাহলে 5 5 25, এবং এখানে আমরা পাচ্ছি 4 9 36 পাচ্ছি। তাহলে দেখো কত বৃদ্ধি পেয়েছে আমাদের টোটাল। এখানে বৃদ্ধি পেয়েছে কত? টোটাল দেখবো আমরা 11 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে 11 ইউনিট বৃদ্ধি পাচ্ছে কত? 25-এ ইন্টু 100, তাহলে কত হবে? 4 25 100। তাহলে 4 11-তে কত? 44%। দেখো হ্রাসও রয়েছে বৃদ্ধিও রয়েছে, আমাদের কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। নেক্সট, এ এর বেতন বি এর চেয়ে 38% বেশি। এ এর তুলনায় বি এর বেতন কত শতাংশ কম? তাহলে এ একজন ব্যক্তি এবং হচ্ছে বি, এর বেতন বি এর চেয়ে 38% বেশি। তাহলে বি এর যদি 100 টাকা বেতন হয়, তাহলে 38% বেশি এর হবে, 138 হয়ে যাবে। তাহলে বলেছে এ এর তুলনায় বি এর বেতন কত কম? কত কম দেখছি আমরা? 38 কম হচ্ছে, কিন্তু আমাদের বলেছে এ এর তুলনায়, তার মানে 138 নিচে থাকবে আমাদের, ইন্টু 100। এটা করলে আমরা পেয়ে যাব উত্তর। ঠিক আছে, কীভাবে কাটবো এটা? সংখ্যাগুলো যদি দেখো, এগুলো কিন্তু একদমই মানে কাটবে না, পুরোপুরিভাবে কাটাকাটি যাবে না। তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে? ছোটোভাবে কেটে নিই আমরা। 50 দুগুণে 100, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। ওকে, তাহলে উপরে আমরা যদি এবারে 38 এবং 50-এ গুণ করি, তাহলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াবে? 38 এবং 50-এ গুণ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে, আমি এখানে লিখে নিচ্ছি 1900 পাবে উপরে, এবং নিচে 69।
এটা দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগটা তো মিলবে না কখনো, তাহলে সেক্ষেত্রে কত দাঁড়াবে ভাগটা আমাদের? ভাগটা কিন্তু 27.5 দাঁড়াবে। তোমরা এটা ভাগ করে নেবে, 27.5 পেয়ে যাবে এক্ষেত্রে। নেক্সট, যদি 50-এর 15%, এক্সের 30% হয় তাহলে এক্সের মান কত? তাহলে 50-এর বলছে 15% সমান সমান এক্সের 30%, ঠিক আছে? তাহলে এক্সের মান কত সেটা বের করতে হবে আমাদের। তাহলে 0 0 তো কাটাই যাবে, এক্ষেত্রে পার্সেন্টেজও কাটা যাবে। তাহলে 3 5 15, তাহলে এক্স সমান কত আসবে? 25 চলে আসবে আমাদের এখানে। তো প্রথম কোশ্চেন আমাদের রয়েছে, এ ও বি একটি ব্যবসায় 7:5 অনুপাতে অর্থ বিনিয়োগ করে, মোট লাভের 15% দাতব্য কাজে দান করা হয়, এর লভ্যাংশ দিয়েছে 5,950, তাহলে বলেছে মোট লাভ কত? তাহলে দেখো A/B তাদের অনুপাত কত? অর্থ বিনিয়োগ করেছে 7:5, তাহলে যে অর্থ মানে যে অনুপাতে তারা অর্থ বিনিয়োগ করবে সেই অনুপাতে তারা লাভ পাবে। তাহলে এর আমরা দেখছি লভ্যাংশ কত? 5,950, অর্থাৎ 7-এর মান এটা বলতে পারি আমরা 5,950, এটা 7-এর মান বলতে পারি। তাহলে বলেছে মোট লভ্যাংশ কত? তাহলে মোট আমরা দেখছি তাদের অনুপাত কত? 12 ইউনিট হচ্ছে। তাহলে 12 ইউনিটের মান কত সেটা বের করে নেবো আমরা। তাহলে এটা হয়ে যাবে কত? 7 7 49, 7 8 56, 5 7 35, 0, অর্থাৎ এটা যদি গুণ করি 12 0 0, 5 বারাং 60 0, অর্থাৎ থাকবে 6, 8 বারাং 96 আর 6 হচ্ছে 102। তাহলে এই সংখ্যাটা পাচ্ছি আমরা 10,200। তাহলে এই যে 10,200 এটা কি মোট লাভ? এটা কিন্তু মোট লাভ নয়। কেন নয়? তার কারণ এটা কিন্তু আমরা এখানে বলে দিয়েছে যে 15% দাতব্য কাজে দান করা হচ্ছে। তাহলে বলতে পারি 10,000, এই যে 200 15% যদি দান করে দিয়েছে তাহলে এটা 85%-এর মান। তাহলে 100%-এর মান কত আমাদের সেই ভ্যালুটাই বের করতে হবে। এখানে কাটাকুটি করব, 5 1 5, 5 7 35, 5 20 100। ওকে, এবার কত দিয়ে যাবে এটা? তাহলে নেক্সট আমাদের এখানে 6 দিয়ে যাবে, এটা 6 17 হচ্ছে আমাদের কত হয়? 102 0 0, অর্থাৎ 6 দুগুণে 12, 1 2 3, অর্থাৎ 12,000 টাকা কিন্তু এখানে আমাদের টোটাল টাকা হয়ে যাবে। নেক্সট আমাদের রয়েছে আবার সরল সুদ থেকে, বলা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদের হারে 5 বছরে নিজের 4 গুণ হয়, একই সরল সুদের হারে 15 বছরে সেই অর্থ কত গুণ হবে? ঠিক আছে, 15 বছরে সেটা কত গুণ হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে 5 বছরে 4 গুণ হচ্ছে, ধরে নিলাম পি টাকা, সেটা কত হচ্ছে? 4p হয়ে যাবে 4 গুণ হলে। সেটা কত বছরে? 5 বছর, আমি বছরটা উপরে লিখছি। তাহলে দেখো সুদ কত হচ্ছে? 3p হচ্ছে, 3p সুদ হচ্ছে 5 বছরে। দেখো 5 বছরে 3p সুদ হচ্ছে, তাহলে বলছে 15 বছরে কত গুণ হবে, নিজের কত গুণ হবে অর্থটা সেটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো 15 বছর, তাহলে এটা 15 বছরে মানে 3 গুণ হচ্ছে, তাহলে এটাও 3 গুণ হবে, 3 3 9p, অর্থাৎ সুদ হবে কিন্তু 9p, সুদ হবে 9p। কিন্তু আমাদের আরেকটা পি এখানে যোগ করতে হবে, অর্থাৎ অর্থটা কত হবে? 10p হতে হবে, অর্থাৎ 10 গুণ হতে হবে কিন্তু তার যে অর্থ সেটাকে কিন্তু 10 গুণ হতে হবে। নেক্সট রয়েছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 61, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে 5টি ক্রমিক বিজোড় সংখ্যা কত কত হবে? একটা হবে আমাদের x প্লাস হচ্ছে, প্রথমে x হবে, তারপর হচ্ছে x প্লাস 2, x প্লাস এভাবে 4 হবে, x প্লাস হচ্ছে তোমার 6 অ্যান্ড x প্লাস 8, তাহলে এই হচ্ছে টোটাল 5টা। তাহলে এবার এগুলো যদি যোগ করে আমরা টোটাল কত পাবো? 8 6 14, 14 4 18, 18 2 20, তাহলে 20 পাচ্ছে, আর এদিকে হচ্ছে টোটাল
পাঁচটা সংখ্যা 5x প্লাস 20 ইকুয়াল টু 61, কিন্তু এটা গড় বলেছে, তাহলে এটা যেহেতু আমরা টোটাল নিয়েছি এটাকে টোটাল করে নেব, 5 দিয়ে গুণ করে নেব, তাহলে এদিকে 5x অ্যান্ড 20টা ওইদিকে মাইনাস হয়ে যাবে, 5 একে 5, 5 36, এদিকে 20 মাইনাস হবে, তাহলে 5x ইকুয়াল টু কত পাবো আমরা? 5 পাবো, 8 পাবো, 2 পাবো, তাহলে কাটাকুটি করলে 5 5 25, 5 7 35, তা 57 পেলাম আমরা, 57। তাহলে এক্ষেত্রে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, তা ক্ষুদ্রতম সংখ্যা তো আমাদের x এর মান 57 পেয়ে গিয়েছি অলরেডি আমরা 57x, আর বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা হচ্ছে x প্লাস 8, তাহলে x প্লাস 8 এর মান কত সেটা আমাদের বের করতে হবে, তাহলে x হচ্ছে 57 আর হচ্ছে 8 আর মানে 65, তাহলে 65 পেয়ে যাচ্ছি বৃহত্তম সংখ্যা 65, তাহলে এটা মাইনাস করবো আমরা, কত হবে? মাইনাস করলে 8 পেয়ে যাব, পার্থক্য যেহেতু বলেছে তাহলে মাইনাস হবে 8, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। দুটি সংখ্যা লসাগু গোসাগু আমাদের দিয়েছে 920 এবং 4, একটি সংখ্যা 60, অপর সংখ্যাটি কত? তাহলে এক্ষেত্রে তো কিছুই নেই, এটা 4 15তে 60 হয়ে যাবে, এখানে 15, এবার জাস্ট এটাকে কাটাকাটি করতে হবে আমাদের, 15 দিয়ে যদি কাটে আমরা কত হবে? ছোটো করেই কাটি আমরা, 5 3 15, আর এটা হচ্ছে 5 3 15, 4 19, 5 8 40, 5 4 20, তাহলে এখানে কত হবে? 3 একে 3, 3 একে 3, সরি 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 3 8 24, অর্থাৎ 128 কিন্তু এখানে আমাদের অপর সংখ্যা হয়ে যাবে। নেক্সট, ABCD এর মধ্যে বলছে 7:5:4:2 অনুপাতে একটি পরিমাণ অর্থ বন্টন করতে হবে। সি যদি ডি এর থেকে 500 টাকা বেশি পায়, বি এর ভাগ কত? তাহলে 7 5 4 and 2 বলেছে সি ডি এর থেকে 500, আমরা দেখেছি কত? 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের মান বলতে পারি 500, তাহলে 1 ইউনিটের মান কত? 250। তাহলে বি এর ভাগ কত? বি এর ভাগ হচ্ছে 5, তাহলে 5 ইউনিটের মান কত? 5 25, এটা গুণ করতে হবে, তাহলে 5 25 কত? 125 শূন্য, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর এক্ষেত্রে। মূলধন বার্ষিক 7% সরল সুদের হারে সুদ আসল 8 বছরে 4,368 টাকা মূলধন নির্ণয় করুন। তাহলে 8 বছরে 7% হারে সরল সুদ কত হবে? 7 8 56% সুদ হবে, এবং এখানে আমাদের সুদ আসল দিয়েছে 4,368, তাহলে বলতে পারি 156-র মান হচ্ছে 4,368, 4,368 156 এর মান, তাহলে মূলধন চেয়েছে, মূলধন আমাদের 100%, তো এটা কাটাকুটি করলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। 4 দিয়ে কাটবো আমরা, 4 একে 4, 0 4 নং 36, 4 দুগুণে 8, 4 3 12, 4 নং 34, 13 দিয়ে কাটতে পারি, 3 3 39, তারপরে হচ্ছে 8 দিয়ে যাবে, দেখো টোটাল হচ্ছে 84 বলতে পারি আমরা, 8 তেরাং হচ্ছে 104, 104 হয়, আর 4 তেরাং 52, 84, তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 8 24, অর্থাৎ 28 ইন্টু 100 কত হবে? 2800 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের। নেক্সট অঙ্ক, 10টি সংখ্যার গড় 42, প্রতিটির সঙ্গে 5 দ্বারা বৃদ্ধি করা হলে নতুন গড় কত হবে? কিছুই নেই, এটা প্রত্যেকটা সংখ্যা যদি আমরা 5 করে বৃদ্ধি করি তাহলে গড়টাও 5 বাড়বে, তাহলে 42 প্লাস 5 কত হবে? 47 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 47। অথবা এটাকে তোমরা গুণ করেও করতে পারো, 10 ইন্টু 42, টোটালটা বেড়ে যাবে 420। এবার প্রতিটি সংখ্যা 5 দ্বারা বৃদ্ধি হচ্ছে, তার মানে আবার হচ্ছে 10 ইন্টু 5 কত? 50, 0 7 4 এই সংখ্যাটা আসবে, তো এটা আবার 10 দিয়ে ভাগ করতে হবে আমাদের, তার কত হবে? 47, এইভাবেও করা যায়। দেখো নেক্সট রয়েছে লসাগু। এই যে সংখ্যাটা 2/3, 8 15 10 21 এদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু এরকম যদি আমাদের ভগ্নাংশে থাকে আমরা কি করব? উপরে লসাগু করব, নিচে আমরা গোসাগু করব। তাহলে উপরে সংখ্যাগুলো লসাগু যদি করি 2 8 10, তাহলে কত হবে?
5 দুগুণে 10, তাহলে কত হবে? 4 5 20, 20 দুগুণে 40, তাহলে 40 ওপরে লসাগু যেটা বলেছে, যেহেতু উপরে ওটা হবে। আর গসাগু দেখো 3 হবে, জাস্ট নিচেরগুলো যদি তোমরা গসাগু করো 3 হবে, তাহলে কত হবে? 3 13 39, 1/3, এটাই আমাদের সঠিক উত্তর এখানে। নেক্সট, যদি A/B 6:3 হয়, B/C 5:6 হয়, তাহলে ABC এর মান কত? তো আমাদের এরকম যে দুটো ভ্যালু থাকে, মানে দুটো রেশিও থাকে, তাহলে এইভাবে লিখে নেব আমরা। এই দুটোকে গুণ হবে, দেন এই দুটো গুণ, তারপর এই দুটোতে গুণ। তাহলে 5 30, 5 3 15, এগুলো রেশিওতে রয়েছে। 3 6 18, 3 দিয়ে কাটা যাবে, 3 10 30, 3 5 15, 3 6 18, অর্থাৎ 10 5 6, এটা কিন্তু সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 760, যদি একটি সংখ্যার 12% অন্য সংখ্যার 20%-এর সমান হয়, তাহলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করুন। আমরা ধরে নেব দুটো সংখ্যা, এ হচ্ছে 12% অ্যান্ড আরেকটা সংখ্যা আমরা ধরে নিচ্ছি বি, এর 20%, দুটো হচ্ছে সমান বলেছে, তাহলে পার্সেন্টেজ কাটা যাবে। 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 3 দুগুণে 6 অ্যান্ড 5 দুগুণে 10, তাহলে এ বি কত পেলাম আমরা? 5/3। অ্যান্ড এই দুটো সংখ্যার পার্থক্য দিয়েছে 2 ইউনিট, এর মান হচ্ছে 760, তাহলে হবে পার্থক্য যেহেতু বলেছে, তাহলে এর পার্থক্য দিচ্ছি আমরা। তাহলে বলেছে বড় সংখ্যা হচ্ছে 5, ছোট সংখ্যা 3, তাহলে 5-এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে 760 2 এর মান যদি হয়, তাহলে 5-এর মান কত? তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 0, তাহলে 380 কত পাচ্ছি আমরা? 380 ইন্টু 5, তাহলে 5 0 0, 5 8 40, 0, 5 3 15, 4 19, অর্থাৎ 1900 টাকা কিন্তু মানে 1900 সংখ্যাটি হবে, টাকা বলছি এখানে, বড় সংখ্যাটা হচ্ছে 1900। নেক্সট, 16 ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় স্কোর হচ্ছে 34, পরের ইনিংসে তিনি 70 রান করেন, তাহলে নতুন গড় কত হবে? তাহলে 16 ইনিংসে টোটাল রান কত? 16 ইন্টু 36, 6 16 96, 6 আর থাকবে 9, তাহলে 3 16 48, তাহলে 57 হয়ে যাবে, অর্থাৎ 576। তাহলে এই যে 576 নেক্সট ইনিংসে 70 করছে, তাহলে 70 যোগ করে নেবো আমরা এখানে, তাহলে হয়ে যাবে 6 আর 7 7 14 4, মানে 646। তাহলে নতুন গড় কত? নতুন গড় কত হবে? নতুন গড় এটা তো 17তম, তাহলে 646 17 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 17 দিয়ে যদি ভাগ করি, এখানে কত আসবে? একটি ব্যাগে 20 পয়সা, 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রা যথাক্রমে 7:6:5 অনুপাতে রয়েছে, যার মূল্য 297 টাকা। ব্যাগে কতগুলি 25 পয়সার মুদ্রা রয়েছে? তাহলে ক্ষেত্রে 20 পয়সা, পি দিয়ে ডিনোট করছি পয়সা আমি, 25 পয়সা অ্যান্ড হচ্ছে 50 পয়সা, যাদের আবার অনুপাত দিয়েছে 7 6 অ্যান্ড হচ্ছে 5, তাহলে টোটাল পয়সা কত হবে? 140 হয়ে যাবে এখানে। 6 25-এ 150, 5 25-এ 5 50-এ হচ্ছে 250। টোটাল পয়সাগুলো যোগ করে নিই আমরা, টোটাল কত আসছে আমাদের? এখানে হচ্ছে তোমার 250, 300, 400, 540, অর্থাৎ 540 পয়সা টোটাল, ঠিক আছে, 540 পয়সা। এবার এই 540 পয়সার এটা দিয়েছে 297 ভ্যালু, 297, 540, কিন্তু দেখো এটা টাকাতে রয়েছে 297, এটাকেও পয়সা করে নেব আমরা 100 দিয়ে গুণ করে। তাহলে আমাদের বলেছে কি 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা 6টা রয়েছে, 6 দিয়ে জাস্ট গুণ করে নেব, সিম্পলিফাই করলে আমাদের উত্তর চলে আসবে এখানে। 0 0 কাটা যাবে, 6 9 54 হয়, 3 9 27, আবার 3 9 27, অর্থাৎ 33 ইন্টু 10, যেটা কত হয়ে যাবে? 330। পিতলে তামা এবং দস্তার অনুপাত 11:14, 150 কেজি পিতলের মধ্যে তামার পরিমাণ কত হবে? তাহলে তামা অ্যান্ড হচ্ছে দস্তা, যেটা হচ্ছে 11:14 অনুপাতে, তাহলে এই দুটোর যোগফল কত হচ্ছে? 5 2। তাহলে এই 25-এর মান বলতে পারি 150 কেজি, তাহলে 1 ইউনিটের মান কত? 150 কেজি 25। তাহলে বলেছে আমাদের কিসের মান? যে তামা, তা তামা হচ্ছে 11, তাহলে 11-এর মান কত? 6 25-এ 150 হয়,
তাহলে 6×11 66 কেজি কিন্তু হয়ে যাবে তামা। ওকে, নেক্সট অঙ্ক রয়েছে গণেশ এবং রাজেশের বয়সের অনুপাত 8:7 এবং তাদের বয়সের যোগফল 90। 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে আগে প্রেজেন্ট বয়সটা আমরা বের করে নিই তাদের, গণেশ এবং হচ্ছে রাজেশ। আচ্ছা ধরে নিই এক্স আমরা ধরে নিচ্ছি 8x এবং হচ্ছে 7x। তাহলে এই দুটোর যদি যোগফল দেখি আমরা কত হবে 15x এবং যেটার মান বলেছে আমাদের 90। তাহলে এক্স সমান কত পাবো আমরা 6 পাবো। তাহলে তাদের বয়স কত বর্তমানে 6×8 = 48 এবং এটা হয়ে যাবে কত 42। তাহলে বলেছে 4 বছর পর 4 করে যদি অ্যাড করি দুটোতেই তাহলে কত দাঁড়াবে বয়সটা এখন? তাহলে এখন বয়সটা দাঁড়াবে হচ্ছে 52 এইদিকে এবং এইদিকে দাঁড়াবে হচ্ছে আমাদের 46। তাহলে আমরা যদি কাটাকুটি করি 26 দুগুণে 52 এবং 23 দুগুণে 46, যেটা আমাদের অপশন 3 কিন্তু সঠিক উত্তর। গরিষ্ঠ সংখ্যা যা 72 এবং 112কে ভাগ করে যথাক্রমে 3 এবং 7 অবশিষ্ট থাকে। তো এক্ষেত্রে নিচের সংখ্যাগুলো যে আমাদের দেওয়া রয়েছে এগুলো দিয়ে আমরা যদি ভাগ করি 3 এবং 7 রিমাইন্ডার পাবো। তো সংখ্যাটা কোনটা হবে সব থেকে গরিষ্ঠ, যেহেতু মানে বড় কোনটা হবে এখান থেকে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই যে 72 সংখ্যা এবং 112 এগুলোতে এটা যদি থেকে আমরা 3 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে? আমাদের সংখ্যাটা কিন্তু হয়ে যাবে এটা 69। এটা যদি 7 আমরা বাদ দিয়ে দিই আগে থেকে তাহলে এটা আমরা কত পাবো? সরি, এটা 122। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের 115। অর্থাৎ বলতে পারি এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, তাহলে এই সংখ্যাগুলো এখানকার যে সংখ্যাগুলো হবে সব থেকে বড় সংখ্যা যেটা সেটা দিয়ে আমাদের এই সংখ্যাগুলো দুটোই ভাগ যাবে, ঠিক আছে? তাহলে দেখো 69কে 26 দিয়ে যদি ভাগ করো যাবে না, তাহলে এটা হবে না, ঠিক আছে? এটাও হবে না, যাবে না, এটাও যাবে না। তাহলে একমাত্র 23 দিয়ে কিন্তু যাবে 69কে, এবং 115কেও যদি দেখো সেটা কিন্তু 23 দিয়ে যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা 23। অথবা তোমরা যদি চাইতে তাহলে সেক্ষেত্রে কী করতে, অন্যভাবে করতে, তাহলে 69 এবং 115 এটার গসাগু নিয়ে নিতে, তাহলে কিন্তু গরিষ্ঠ সংখ্যাটা বেড়ে যেত, ঠিক আছে? দুভাবেই করতে পারবে। রয়েছে এ এবং বি এর আনুপাতিক মাসিক বেতন 5:6। উভয়ের যদি 2000 টাকা বেতন বৃদ্ধি পায় তাহলে নতুন অনুপাত 11:13 হবে। এ এর নতুন মাসিক বেতন কত? তাহলে দেখো এক্ষেত্রে কি হবে আমাদের 5x আর 6x আমি ধরে নিলাম সংখ্যাগুলো, সেক্ষেত্রে 2000 বৃদ্ধি পেয়েছে, এরও 2000 এবং বৃদ্ধি হওয়ার ফলে তাদের অনুপাত হচ্ছে 11:13। তাহলে গুণ করে নেব 6×66x প্লাস 11 দুগুণে 22,000। ওকে, আর এদিকে কত হবে 5×13 65x প্লাস 13 দুগুণে 26,000। তাহলে এদিকে মাইনাস হবে এক্স হবে আর এদিকে কত হবে 4000 হয়ে যাবে 4000। তাহলে এক্সের মান 4000 পেলাম। তাহলে এ এর কথা বলেছে, তাহলে এ তো 5x, তাহলে 4×5 20,000 হয়ে যাবে, 20,000 প্লাস 2000 এখন বর্তমানে, তাহলে টোটাল কত 22,000 কিন্তু তার বর্তমান বেতন হবে। 20,000 এক্সের মান এবং যেহেতু 2000 বৃদ্ধি পেয়েছে বর্তমান থেকে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে তার মাসিক বেতন 22,000 হয়ে যাবে। 7টি ক্রমিক জোড় সংখ্যার গড় হচ্ছে 36, গরিষ্ঠ এবং লঘিষ্ঠ সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে এক্ষেত্রে প্রথম সংখ্যা এক্স হবে এবং পরের সংখ্যাটা কত হবে x+2, x+4, x+6, এভাবে করে টোটাল 7টা সংখ্যা হবে। তাহলে এইভাবে করে লাস্ট সংখ্যা কত হবে x+12 হবে। কেন 12 হবে? কারণ 7টা সংখ্যা রয়েছে, 7 দুগুণে 14 হয়, কিন্তু 14 হবে না, 2 করে বাড়ছে। কারণ হচ্ছে কি প্রথমে আমরা এক্স নিচ্ছি, এই কারণে 14টা হবে না, এই কারণে x+12 পর্যন্ত হবে। তা টোটাল এক্স কত পাবো? টোটাল তো 7টা এক্স পাবো, তাহলে 7x প্লাস টোটাল সংখ্যা কত পাবো আমরা? এগুলো টোটাল যোগ করি আমরা, এই যে 2, 4, 6 এইভাবে করে যদি 7টা সংখ্যার আমরা যোগ করি টোটাল আমাদের কিন্তু 42 আসবে। এটার একটা সূত্রও রয়েছে, আমি এগুলো দেখাচ্ছি না এখন, সূত্রটা অনেকটা সময় লেগে যাবে করলে। তাহলে 36 ইন্টু 7 এটা যদি করি আমরা, যেহেতু গড় বলেছে তাহলে টোটাল করে নিলাম আমি 7টা সংখ্যা। তাহলে 7x সমান সমান এদিকে যদি 36 ইন্টু 7 করি সেটা হয়ে যাবে কত
252 এবং 42টা এদিকে আসবে, তাহলে 42 মাইনাস হবে, তাহলে 7x সমান সমান কত দাঁড়াবে আমাদের? 42 যদি মাইনাস করি আমরা এখানে, তাহলে এখানে 0 1 এটা 2 210, তার মানে 3 7 21 0, মানে 30x এর মান দাঁড়াবে। x এর মান 30, তাহলে x প্লাস 12 হচ্ছে বড় সংখ্যা, x হচ্ছে ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা কত হবে? x প্লাস 12, অর্থাৎ আমরা বলতে পারি 30 প্লাস 12, যেটা কত হবে? 42, তাহলে 42 আর x ছোট, x সব থেকে ছোট, তাহলে এটা যদি মাইনাস করে কত আসবে আমাদের? 12 উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে, যেহেতু আমাদের বলেছে কি পার্থক্য, তাহলে পার্থক্য কত? 12 কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার পার্থক্য 840 যদি একটি সংখ্যার 5% অন্য সংখ্যার 15% হয়, তাহলে উভয় সংখ্যা নির্ণয় করুন। তাহলে একটা কাজ করো, এখানেও x ধরে নিলাম আমরা, x এর 5% সমান সমান y এর 15%, ঠিক আছে, y এর 15%, তাহলে x y সমান সমান কত হবে? 3/1 হবে। তাদের পার্থক্য বলেছে 2 ইউনিট, আমরা দেখছি 2 ইউনিটের মান কত? 840, তাহলে 1 ইউনিটের মান 4 দুগুণে 8, 2 দুগুণে 4 0, 420, তাহলে উভয় সংখ্যা নির্ণয়, তাহলে উভয় সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে এটা, তাহলে 3 দিয়ে গুণ হবে একটা, 3 0 0, 3 দুগুণে 6, 3 4 12, একটা 1260 আর একটা হচ্ছে 420, তাহলে এটা কোথায় রয়েছে আমাদের? অপশন 2তে। মেটাল পিসের দাম 365 টাকা থেকে বেড়ে 438 টাকা হয়েছে, তাহলে শতাংশ বৃদ্ধি নির্ণয় করতে বলেছে, কিছুই না, জাস্ট এটা বিয়োগ করে আমরা বের করে নিতে পারবো। কত বৃদ্ধি পেয়েছে? 3, আর এদিকে হচ্ছে 6, 7 হয়ে যাবে তাহলে, আর এদিকে হচ্ছে 365-র উপরে বেড়েছে, ইন্টু 100, এটা করলে আমাদের বেরোয় যাবে উত্তর। তাহলে 5 20 100 হয়, আর এটা হচ্ছে 5 7 35, 5 3 15, 73 কাটা, অর্থাৎ 20% কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট এবং আজকের সর্বশেষ অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 5:9, তাদের লসাগু 405 হলে সংখ্যাগুলি নির্ণয় করুন। দেখো, এক্ষেত্রে আমরা এক্স দিয়েও করতে পারি, আমি দেখি এখানে অপশন লিস্টের মাধ্যমে করতে পারি কিনা আমরা। তাহলে এই যে 5:9, যে সংখ্যাগুলো পাবো তারা 5 and 9-এর মাল্টিপল হবে, অর্থাৎ 5 এবং 9 দিয়ে কাটা যাবে। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কাটা যায়, অর্থাৎ এটা কিন্তু অ্যান্সার হতে পারে। পরেরটা দেখো, পরেরটা কিন্তু 5 দিয়ে যায় কিন্তু 9 দিয়ে যায় না, তাহলে এটা তো হবেই না। পরেরটার ক্ষেত্রেও সেম, 5 দিয়ে যায় 9 দিয়ে যায় না, তাহলে এটাও হবে না। পরেরটা কিন্তু যেতে পারে আবার, তার মানে এটা হতে পারে, আইদার এটা হতে পারে। তাহলে একটা কাজ করি আমরা, 45 and 81 নিই, এই সংখ্যাটাকে লসাগু করে নিই, তাহলে লসাগু যদি পেয়ে যাই তাহলে হয়ে যাবে। 9 দিয়ে যদি করি, 5 নং 45, 9 নং 81, দেখো 5 নং 45 অ্যান্ড হচ্ছে 9, 5 নং 45, অর্থাৎ এটার কিন্তু লসাগু কিন্তু 405 আসছে, তাহলে উত্তর কিন্তু আমাদের প্রথমটাই হয়ে যাবে, অর্থাৎ 45 এবং 81 কিন্তু সংখ্যাগুলি। পরেরটা যদি তোমরা বের করো তাহলে কিন্তু এই লসাগুটা পাবে না, ঠিক আছে, এই জন্য কিন্তু এটা হবে না। নেক্সট অঙ্ক, সরল সুদে জমা করা একটি রাশি সুদে আসলে 3 বছরে 1020 টাকা এবং 2 বছরে 980 টাকা, জমাকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো। জানি না আমরা, তাহলে 2 বছরে 980 টাকা হচ্ছে এবং 3 বছরে মানে আরও 1 বছর প্লাস, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? অর্থ 1020 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 1 বছরে কত টাকা হচ্ছে, এটা কিন্তু সরল সুদ বলেছে, সরল সুদে কিন্তু প্রত্যেকবারে সুদটা কী হয়? সেম থাকে। তাহলে এখানে আমরা দিচ্ছি কত হচ্ছে? 0.4, অর্থাৎ 40 টাকা কিন্তু আমাদের বেড়েছে 1 বছরে। তাহলে এখানে 2 বছরে এই টাকাটা এসেছে, সুদে আসলে এখানে রয়েছে, এটা কিন্তু অ্যামাউন্ট সুদে আসলে। তাহলে 2 বছরে সুদ কত হবে? 80 টাকা, তাহলে 80 টাকা সুদ এখানে যোগ রয়েছে, তাহলে প্রিন্সিপাল বা বলতে পারি আমরা মূলধন, সেটা কত হবে? 980 থেকে যদি 80 বাদ দিই আমরা, সেটাই আমাদের হয়ে যাবে, অর্থাৎ 900 টাকা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, দুটি সংখ্যা 7:11 এর অনুপাতে আছে, যদি তাদের গসাগু 28 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এই সংখ্যা দুটো কিন্তু 7:11 দুটো কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে, তো এক্ষেত্রে জাস্ট গুণ করে নেব গসাগুর সঙ্গে, তাহলে সংখ্যাগুলো পেয়ে যাবে আমরা।
তাহলে প্রথম সংখ্যাটা হবে 7:2 অ্যান্ড পরের সংখ্যাটা হবে 11 × 28। তো একটা কাজ করতে পারি, এই দুটোর যোগফল বলেছে, যোগ করে দিলাম আমরা। তাহলে এটা যোগফল যদি আমরা বের করি, একটা কাজ হবে, দুটোর দিকে আমরা 28 কমন নিয়ে নিলাম, তাহলে বেঁচে থাকবে আমাদের 7 + 11। তাহলে এক্ষেত্রে 28 × 18। তাহলে দেখো আমাদের এখানে গুণও করার দরকার পড়বে না পুরোটা। 8 × 64, অর্থাৎ ইউনিট ডিজিট 4 আসবে আমাদের। তাহলে 4 দিয়ে আমাদের উত্তর একটাই আছে, সেটা হচ্ছে 504। এটাই হবে সঠিক উত্তর। 280 এর x% সমান 240 এর 15% প্লাস 310 এর 20% হলে x এর মান কত? কিছুই না। 280 এর x% মানে x/100 সমান 240 এর 15% প্লাস বলেছে কত আবার 310 এর 20%। শূন্য শূন্য কাটতে পারি আমরা, শূন্য কাটা যাবে এখানে। আর এখানে 14 দুগুণে 28 করতে পারি, 5 দুগুণে 10 করতে পারি। তাহলে কত হবে? উপরে 14x, নিচে 5। এবার এখানেও কাটাকাটি করবো আমরা, শূন্য শূন্য কাটা যাবে, 5 × 3 = 15, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 3 12 36। এখানে দুটো শূন্য কাটা যাবে, তাহলে 2 × 2, 3 দুগুণে 6, 62 এদিকে। তাহলে 14x, আর এটা যদি যোগ করি আমরা, 6 2 8, 6 3 9 × 5 হবে, 7 দিয়ে হবে। তাহলে x = 35। এভাবে কিন্তু খুব সহজেই কাটাকুটি করে আমাদের কিন্তু বেড়ে যাবে। নেক্সট, একটি পঞ্চায়েত নির্বাচনে দুজন প্রার্থী এ এবং বি ছিল। প্রার্থী এ 42% ভোট পেয়েছিলেন এবং বি এর কাছে 8000 ভোটে হেরেছিলেন। মোট ভোটের সংখ্যা কত? কিচ্ছু নেই, এর আগেও আমি এরকম অঙ্ক করিয়েছি। টোটাল 100% যদি ভোট হয়, তাহলে এ প্রার্থী বলছেন যে তিনি 42% পেয়েছেন। তাহলে বাকি কত পাবে? বাকি হচ্ছে অপর ব্যক্তি পাবে হচ্ছে, এদিকে হচ্ছে 8 আর ওদিকে হচ্ছে 58। তাহলে 58% পাবেন উনি, অন্য যিনি ব্যক্তি। তাহলে দেখো কত পার্সেন্টে হারছেন তিনি, 6। এগুলো পার্সেন্টেজ আছে, ঠিক আছে। তাহলে 6% এদিকে, আর এদিকে হচ্ছে 1, টোটাল 16% তিনি হেরেছেন। এই 16% মানে কিন্তু এখানে দিয়ে দিয়েছে 8000 ভোট। তাহলে 100%-এর মান কত টোটাল ভোট, সেটাই জানতে চেয়েছে। তার কত হবে? 5 × 80, 00, অর্থাৎ 500 × 100, তার মানে কত হয়ে যাবে? 50,000। 50,000 এখানে কিন্তু সঠিক উত্তর। কবির ও ভিকির বেতনের অনুপাত 5:2। যদি তাদের বেতনে যথাক্রমে 20% এবং 12% বৃদ্ধি দেওয়া হয়, তাহলে তাদের বেতনের নতুন অনুপাত কত হবে? কবির অ্যান্ড হচ্ছে ভিকির 5:2। এটা কাজ করে দুটোকে আমরা 0 0 মানে 10 দিয়ে গুণ করলাম, তাহলে 50 20 হলো। সুবিধার্থে 20% বৃদ্ধি পাওয়া মানে কি 10%, মানে 10 আরও বৃদ্ধি পাবে, 20% বৃদ্ধি পাওয়া মানে টোটাল 60 হবে। অ্যান্ড এটাতে 12% যদি বৃদ্ধি পায়, তাহলে 0.20 × 12, 12 দুগুণে 24, 240, অর্থাৎ 2.4 বৃদ্ধি পাবে। আমরা বলতে পারি 22.4 বৃদ্ধি পাবে। তাহলে আবার যদি 10 দিয়ে গুণ করি, তাহলে এটা দেখো 600 হবে। অ্যান্ড এটা কিন্তু দশমিকটা উঠে আমাদের কিন্তু কত হয়ে যাবে? 244 হয়ে যাবে। তাহলে এখন জাস্ট কাটাকুটি করবো, কিচ্ছু না। কাটাকুটি যদি করি আমরা, কত আসবে? 4 15 তে 60, 0 মানে 150 এদিকে, 4 5 20, 4 6 24, 75 দুগুণে 150, আর এদিকে হচ্ছে 28 দুগুণে 56। তাহলে 75 হচ্ছে
28 কিন্তু হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, আর কাটাকাটি যাবে না এখানে। এ এবং বি এর গড় বয়স বলেছে এখানে 30 বছর, বি এবং সি এর গড় বয়স আবার 32 বছর, এবং সি এবং এ এর গড় বয়স 34 বছর, তাহলে সি এর বয়স কত সেটা বের করতে হবে। এরকম অঙ্ক আমি হয়তো এর আগে কোনো এক ভিডিওতে করিয়েছি তোমাদের সেটে। তো কীভাবে করবে এটা দেখো, এ প্লাস বি এর টোটাল বয়স তাহলে কত হবে, 30 দুগুণে 60, 60 বছর। বি সি এর টোটাল কত হবে, বি প্লাস সি এর হবে হচ্ছে 32 বছর, 32 দুগুণে 64, টোটাল হচ্ছে 64, টোটালটা লিখছি আমরা। সি প্লাস এ এর হচ্ছে 34 দুগুণে আমাদের কত হবে, 8, 6 মানে 34 দুগুণে 68, এটা হবে। তাহলে এটা কিন্তু তিনজনের আমরা এভাবে কিন্তু বয়সগুলো পাচ্ছি, মানে আলাদা আলাদাভাবে। তাহলে এখানে তিনজনের যদি দেখি, দেখো এটাতে প্রত্যেকটাতে সবগুলো যদি এগুলো যোগ করি আমরা, তাহলে কত হবে, 2 আসবে কমন আমাদের এখানে, এ প্লাস বি প্লাস সি হবে। এগুলো সবগুলো যদি যোগ করি আমরা কত হবে, 8 4 12 2 3 6 18 19। তাহলে এবিসি এর মান পাবো, তিনজনের আবার বয়স কত সেটা পাবো আমরা এখানে। তাহলে এখানে হচ্ছে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, অর্থাৎ 96 কিন্তু তিনজনের বয়স 96। এবার আমাদের চেয়েছে সি এর বয়স, তাহলে সি এর বয়স আমরা এখান থেকে বের করতে পারবো খুব সহজেই। সি এর বয়সটা আমরা যদি এ বি বাদ দিয়ে দিই, তার মানে এ বি এর বয়স কত, 60, তার মানে 96 থেকে যদি 60 মাইনাস করি তাহলে সেটা কার পাবো, আমরা সি এর পাবো 6 3, অর্থাৎ 36 বছর কিন্তু হয়ে যাবে সি এর বয়স। নেক্সট, একটি পরীক্ষায় 25 জন শিক্ষার্থী গণিতে এবং 35 জন শিক্ষার্থী বিজ্ঞানে ফেল করেছে, এবং বলেছে এখানে কি উভয় বিষয়ে যদি 15% শিক্ষার্থী ফেল করে, তাহলে উভয় বিষয়ে কত মানে শিক্ষার্থী বা কত শতাংশ শিক্ষার্থী পাস করেছে সেটা আমাদের বের করতে হবে। খুব সহজে এটা হয়ে যাবে। দেখো, তাহলে উভয় বিষয়ে আমাদের কি বলেছে, 15%, মানে বোথ ম্যাথ প্লাস হচ্ছে সায়েন্স মিলে হচ্ছে 15%। আর গণিতে বলেছে, গণিতে আবার বলেছে 25%। তাহলে 25% কি শুধু 25% গণিতে হবে, একদমই নয়, কারণ এখানে কিন্তু উভয় বিষয়টাও আবার ইনক্লুড রয়েছে। তো সেক্ষেত্রে শুধু যদি গণিতে হয় তাহলে আমরা 15 মাইনাস করব, তার মানে হয়ে যাবে 10%। একইভাবে আমাদের বিজ্ঞানে মানে সায়েন্সে বলেছে 35%, কিন্তু 35% তো এখানে নেই, উভয় বিষয়ে কিছু রয়েছে। তাহলে শুধুমাত্র যদি আমরা বিজ্ঞানে বা সায়েন্সে দেখি তাহলে সেক্ষেত্রে 15 মাইনাস করবো আমরা, কত থাকবে, 20% থাকবে। তাহলে টোটাল এগুলো আমরা কিন্তু যোগ করে নেব, কত হচ্ছে আমাদের 5 হবে এখানে অ্যান্ড 4 হবে। তাহলে টোটাল কিন্তু 45% পাচ্ছি যারা কিনা ফেল করেছে। টোটাল 100% হয়, তাহলে 100% থেকে যদি 45% মাইনাস করি আমরা, কত হবে, 55% যারা কিনা পাস করেছে। 55% সঠিক উত্তর এখানে। একটি মোবাইলের দাম প্রথমে 20% বাড়ানো হয় এবং পরে 25% কমে যায়, তাহলে মোবাইলের চূড়ান্ত মূল্যের নেট শতাংশ বের করতে বলেছে। তো এটা আমরা আমরা জানি যে এ প্লাস বি প্লাস এ বি ইন্টু 100, এই যে সূত্র, এটা আমাদের করতে হয়। তা প্রথমে কী হচ্ছে, বাড়ানো হচ্ছে, তার মানে হচ্ছে 20% প্রথমে বাড়ানো হচ্ছে, পরে কী হচ্ছে, কমানো হচ্ছে, -25 মাইনাস হয়ে যাবে এখানে। তাহলে 20 ইন্টু 25 100, ওকে, তাহলে -5 হবে এখানে। এখানে মাইনাস 5 কুড়ি 100, 5 5 25, অর্থাৎ -5। তাহলে মাইনাস 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 10% কিন্তু নেট পরিবর্তন আসবে। তো এটাই আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর। দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা যেটাকে বলা হয় এলসিএম বা লসাগু, সেটা হচ্ছে 135 এবং গরিষ্ঠ সাধারণ গুণিতক বা গসাগু 9। একটি সংখ্যা 135 হলে অপর সংখ্যাটি কত? তো এটা কিছুই নেই, ঠিক আছে, এটা কাটাই যাবে আলটিমেটলি। একটা সংখ্যা 135, তার মানে হয়ে যাবে কিন্তু 9 এখানে সঠিক উত্তর। দ্বিতীয় সংখ্যাটি 135 ইন্টু 9, 135, অপর সংখ্যা ধরে নিলাম এক্স, তাহলে এটা যদি কাটো 9 কিন্তু সঠিক উত্তর। একটি বিদ্যালয়ের 40 জন শিক্ষার্থীর গড় ওজন 52 কেজি। শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করা হলে গড় ওজন 500 গ্রাম বৃদ্ধি পায়, শিক্ষকের ওজন কত? তো দেখো 500 গ্রাম বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে 500 গ্রাম বৃদ্ধি পাচ্ছে, এটা প্রত্যেকেরই বৃদ্ধি পাবে 500 গ্রামটা।
তাহলে টোটাল 40 জন রয়েছে এখানে। তাহলে 40 জন যদি হয় 2000 গ্রাম, অর্থাৎ বলতে পারে 20 কেজি তাহলে বৃদ্ধি পাচ্ছে। এই 20 কেজির এক্সট্রা তাকে নিয়ে আসতে হবে আরও, প্লাস সে আবার 52.5 কেজি ওজনের হবে। তাহলে এটার সঙ্গে যদি 20 আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 72.5। তো এটা হবে কিন্তু শিক্ষকের ওজন। নেক্সট রয়েছে 7 বন্ধু একটি প্রকল্পের জন্য প্রত্যেকে 16 টাকা খরচ করেছে এবং 8ম বন্ধু তাদের 8 জনের গড় ব্যয়ের চেয়ে 35 টাকা বেশি খরচ করেছে। তাদের মোট কত টাকা খরচ হয়েছে? তাহলে দেখো, এক্ষেত্রে 7 জনের টোটাল খরচ কত হয়েছে, 16 টাকা করে যদি হয় তাহলে 112 হচ্ছে। 8তম বন্ধু আমরা জানি না, ধরে নিলাম 8তম বন্ধুর ও গড় ব্যয় কত করেছে, x টাকা করেছে। ঠিক আছে, তাহলে টোটাল খরচ কত হবে? টোটাল যদি দেখি, টোটাল খরচ হচ্ছে 112 প্লাস এক্স, এটা হচ্ছে টোটাল। এবার তার সঙ্গে আবার আরও বলছে 35 টাকা এক্সট্রা দিয়েছে কে, 8তম বন্ধু। তাহলে এটা হচ্ছে টোটাল একদম খরচ বলা যায়। ঠিক আছে, 112 প্লাস এক্স প্লাস 35 বাই 8 যদি করি তাহলে এটা কী পাবো, তাদের গড় পাবো, এবং 35 বেশি হচ্ছে গড় ব্যয়ের চেয়ে, যেটা সমান সমান এক্স আমরা বলতে পারি তম বন্ধুর। তাহলে এক্ষেত্রে এদিকে যদি 8x, আমরা এদিকে 8xটা নিয়ে আসছি, অ্যান্ড এইদিকে আমাদের কত হবে তাহলে 147 প্লাস এক্স। তাহলে 147 প্লাস এক্স, তাহলে এক্সটা যদি মাইনাস হয়ে যায় আমরা কত পাবো এখানে, 7x ইকুয়াল টু 147। তাহলে 7-এর মান আমাদের কত দাঁড়াবে, 7 দুগুণে 14, 7 থেকে 7, অর্থাৎ এক্সের মান পাচ্ছি আমরা 21। এক্সের মান পাচ্ছি 21। তাহলে টোটাল খরচ কত, 112, 21, এবং যেহেতু এক্সট্রা 35 দিয়েছে সেই 35টাও যোগ করতে হবে আমাদের এখানে। তাহলে কত হবে, 168 কিন্তু হয়ে যাবে এটার যোগ করলে আমাদের। তো অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, একজন পরীক্ষার্থী 20% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে 10 নম্বর কম পায় এবং অন্যজন পরীক্ষার্থী আবার 42% নম্বর পেয়ে উত্তীর্ণ নম্বরের চেয়ে 12% নম্বর বেশি পায়। সর্বোচ্চ নম্বর কত সেটা আমাদের বের করতে বলেছে। এখানে একটু মিস্টেক আছে, দেখো এটা 12% হবে না, এটা 12 হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একজন 20% নম্বর হয়ে 10 আর যদি পেত তারা সে উত্তীর্ণ হতো, 10 নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেনি, তাহলে প্লাস 10 নম্বর করলাম আমরা। অপরজন কী হচ্ছে, 42% পেয়েছে কিন্তু তবুও কী হচ্ছে, ও 12% বেশি পেয়ে যাচ্ছে, উত্তীর্ণ নম্বরের চেয়ে বেশি 12। তাহলে এটা 12 যদি মাইনাস করি এটা সমান সমান এটা হয়ে যাবে, দুটোই হচ্ছে পাস মার্কস। তাহলে এদিকে 22 হবে, আর এদিকে যদি মাইনাস হয় আমাদের তাহলে এটাও হচ্ছে, এদিকে হচ্ছে 2, এটাও 22 হবে। ঠিক আছে, তার মানে 22%-এর মান 22%, সর্বোচ্চ হচ্ছে 100% হয়, তাহলে 100%-এর মান কত, 100 হয়ে যাবে কিন্তু টোটাল আমাদের অ্যান্সার। বার্ষিক 8% হারে সরল সুদের অধীনে 6,400 টাকা বিনিয়োগ করা হয়েছে। যদি 5 বছর পরে টাকা তোলা হয় এবং মোট পরিমাণের অর্ধেক শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়, তাহলে অবশিষ্ট পরিমাণ টাকা নির্ণয় করুন। তাহলে টোটাল 8% হারে 5 বছরের সুদ কত হবে, 40% হবে। তাহলে 64, 40/100 ডিরেক্ট করে নেব। ঠিক আছে, 4 4 16, 6, 4 4 24, 25, অর্থাৎ এই টাকাটা হবে আমাদের। তাহলে এটা প্লাস হচ্ছে 6400, মানে 6400, 0 6 9 8, 8960। তাহলে বলেছে অর্ধেক শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়, তাহলে অবশিষ্ট পরিমাণ কত হবে, কিছু না 2 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 0। তাহলে এখানে 4480 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে।
দুই প্রার্থী অভয় এবং ভারতীর মধ্যে একটি নির্বাচনে অভয় মোট বৈধ ভোটের 55% পেয়েছে এবং মোট ভোটের 20% ভোট আবার বলছে অবৈধ ছিল। তাহলে মোট ভোটের সংখ্যা 10,000 হলে অভয় বৈধ ভোট কত পেয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো টোটাল হচ্ছে 10,000 দিয়েছে ভোট সংখ্যা, তো তার মধ্যে আবার 20% অবৈধ, তাহলে 80% যেগুলো রয়েছে সেগুলো বৈধ। তার মধ্যে 55% পেয়েছে অভয়, তাহলে এর 55% বের করতে হবে আমাদের জাস্ট, সেটাই আমাদের জানতে চেয়েছে এখানে। তাহলে দুটো শূন্য কাটাই যাবে এখানে, আবার এখানে দুটো শূন্য, অর্থাৎ নিচেরগুলো কাটাই যাচ্ছে। তাহলে উপরে 5 8 40 শূন্য, 5 8 40 4 44, অর্থাৎ 4,400 ভোট কিন্তু পেয়েছিল হচ্ছে অভয়। নেক্সট MN এত রয়েছে, তাহলে এটা সমান কত? খুবই ইজি, কিচ্ছু নেই এটাতে। তাহলে 915 প্রথমে, আর পরেরটা হচ্ছে 3 হবে, তার মানে কত হবে? 5:1। ছাত্রের নম্বর ভুলভাবে 39 এর পরিবর্তে 93 হিসেবে প্রবেশ করা হয়েছে। এর কারণে ক্লাসের যে গড় নম্বর সেটা 1 বেড়েছে। ক্লাসের ছাত্রের সংখ্যা কত? তো ক্লাসের বা যে কোনো কিছুর গড় বৃদ্ধি পাওয়া মানে কি? গড় বৃদ্ধি পাওয়া মানে ওভারঅল প্রত্যেকেরই বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? তো এখানে 39 এর পরিবর্তে 93 বৃদ্ধি পেয়েছে, মানে 93 আমাদের লেখা হয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা বেশি লিখে ফেলেছি। কত বেশি লিখেছি আমরা? দেখো এখানে বিয়োগ যদি করো 54 কিন্তু আমরা বেশি লিখে ফেলেছি। তাহলে 54 নাম্বার কম লিখতে হতো, সেক্ষেত্রে বেশি লিখে ফেলেছি। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ছাত্র সংখ্যা টোটাল এক্স সংখ্যা, ঠিক আছে, এক্স জন ছাত্র সংখ্যা, তাহলে প্রত্যেকেরই এক এক করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হচ্ছে টোটাল। তাহলে এটাও সমান সমান হচ্ছে 54 কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্স জন আমি ছাত্র সংখ্যা ধরলাম, প্রত্যেকেরই এক গড় বৃদ্ধি পেয়েছে, এটা সমান সমানই আমাদের কিন্তু এই যে 54 নাম্বার বেশি সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এক্স এর মান মানে ছাত্র সংখ্যা কত হয়ে যাবে? 54ই হয়ে যাবে। তো 54 হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট, একটি বাল্ব প্রস্তুতকারক কোম্পানি আবিষ্কার করেছে যে তার মোট পণ্যের 13% খারাপ। সঠিক পণ্যের 4,698 হলেই খারাপ পণ্যের সংখ্যা নির্ণয় করো। তাহলে বলছে মোট পণ্যের 13% খারাপ, তাই টোটাল যদি 100% হয় তার মধ্যে 13% খারাপ হয়, তাহলে 87% আমাদের কী হবে? সঠিক পণ্য হবে, বা পণ্যটা বলতে পারি আমরা ভালো পণ্য হবে। আর যেই সঠিক পণ্যের মান দেওয়া হয়েছে আমাদের 4,698, তাহলে এটার মানে বলতে পারি আমরা 87, তাই তো? তাহলে আমাদের বলেছে যে খারাপ পণ্য মানে 13%, তাহলে 13 এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি কাটাকুটি করি আমরা দেখব 54 দিয়ে কিন্তু এটা কাটা যাবে, ডিরেক্ট যদি কাটি আমরা, তাহলে 54 ইন্টু 13, এটা যদি গুণ করি আমরা সংখ্যা পেয়ে যাব হচ্ছে 702টি পণ্য, ঠিক আছে? নেক্সট, একজনের কাছে 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার মুদ্রা রয়েছে এবং সব মিলিয়ে 220টি মুদ্রা রয়েছে, যার মোট মূল্য 160 টাকা। যদি 25 পয়সার মুদ্রার সংখ্যার 3 গুণ সংখ্যক 1 টাকার মুদ্রা থাকে, তবে 50 পয়সার মুদ্রা সংখ্যা কত? এটা একটা ভালো অঙ্ক রয়েছে। দেখো 25 পয়সা, 50 পয়সা অ্যান্ড 1 টাকা, বা বলতে পারি 100 পয়সা, ঠিক আছে? এক্ষেত্রে বলা হচ্ছে একটা কন্ডিশন যে 25 পয়সার মুদ্রার সংখ্যার 3 গুণ সংখ্যক 1 টাকার মুদ্রা থাকে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম যে 25 পয়সা মুদ্রা সংখ্যা হচ্ছে এক্স রয়েছে, তাহলে 3 গুণ সংখ্যক 1 টাকা রয়েছে, মানে কি 3x হবে। তাহলে এক্ষেত্রে ওয়াই আমরা ধরে নিচ্ছি যে ওয়াই সংখ্যা রয়েছে হচ্ছে 50 পয়সা মুদ্রা, ঠিক আছে? তাহলে কিভাবে করবো এটা? দেখো এই তিনটার যোগফল আবার কত মুদ্রা সংখ্যা? তাহলে এটা হচ্ছে 4x পাবো আমরা এখানে, প্লাস ওয়াই, যেটা সমান সমান হচ্ছে 220টি মুদ্রা সংখ্যা, কারণ এটা হচ্ছে অনুপাত, আর এটা সমান সমান আমাদের 220 দিয়েছে। তাহলে এখানে
আমরা একটা কাজ করতে পারি, অপশন টেস্টের মাধ্যমে করতে পারি এটা কিন্তু, ঠিক আছে? অপশন টেস্টের মাধ্যমে কিভাবে? দেখো আমি ধরে নিলাম, প্রথম অপশনটাই আমি ধরে নিচ্ছি যে 60 হচ্ছে আমাদের ওয়াই এর মান, মানে 50 পয়সার মুদ্রার সংখ্যা টোটাল 60টা রয়েছে আমি ধরে নিচ্ছি সাপোজ। তাহলে 4x প্লাস 60 সমান সমান 220, তারপর 4x, তাহলে 60 এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে 6 1, তাহলে এটা কাটা করে যদি করি আমরা 40 পাচ্ছি এক্স এর মান, তাহলে এক্স এর মান 40 পাচ্ছি, তাহলে এটার মান কত হবে? তাহলে এটার মান হচ্ছে 4 3 12, মানে 120টি রয়েছে, 1 টাকার মুদ্রা সংখ্যা 120টি, এবং 25 পয়সা মুদ্রার সংখ্যা কত হবে? 40টি। এক্স এর মান পেলাম আমরা, আর ওয়াই এর আমরা মান ধরেছি 60। তাহলে দেখো 120 প্লাস 60, তারপরে হচ্ছে এখানে 40, এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটা কিন্তু আমরা আবার পেয়ে যাব হচ্ছে 220টি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের টোটাল যে মুদ্রা সংখ্যা সেটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে 60ই কিন্তু এখানে সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু অপশন টেস্টের মাধ্যমে খুব সহজে কিন্তু করা যাবে। এখানে আমরা যদি এটা না হতো, যদি তারপরে 40 থাকতো 40 চেক করে দেখতাম, যদি না মিলতো তাহলে এটা করে দেখতাম, খুব সময় কিন্তু লাগবে না অপশন টেস্টের মাধ্যমে এভাবে করলে। নেক্সট, ভগ্নাংশের লব 150% বৃদ্ধি করা হলে এবং ভগ্নাংশের হর 200% বৃদ্ধি করা হলে ভগ্নাংশটি 10/19 হয়। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। ধরে নিচ্ছি ভগ্নাংশটি এক্স, তাহলে 150% বৃদ্ধি করা মানে কি? এটা তো 100% নিজে থেকে রয়েছে, প্লাস তার 150% মানে হচ্ছে টোটাল 250% বৃদ্ধি করছি। পার্সেন্টেজ লেখার কোনো দরকার নেই, কারণ নিচে নিচে কেটেই যাবে। আর ভগ্নাংশের হর, তাহলে হরটা ওয়াই ধরে নিচ্ছি আমি, 200% বৃদ্ধি, তাহলে 100% যদি নিচে থাকে তাহলে 200% বৃদ্ধি করছে মানে কি 300%, তো পার্সেন্টেজ আছে উপরে আর নিচে কেটেই যাবে। আর যেটার মান বলা হচ্ছে 10 19, তাহলে এখানে এক্স ওয়াইয়ের মান বের করলে হয়ে যাবে আমাদের ভগ্নাংশটি। তাহলে ভালোভাবে কাটাকাটিটা করতে হবে আমাদের এখানে। দেখো কাটা করে যদি করি আমরা, 0 0 কাটবে এখানে, 5 5 25, 5 6 30, 5 2 10, 5 2 10 হয়ে যাচ্ছে। তাহলে উপরে কত পাচ্ছি? 19x, আর এদিকে হচ্ছে 12y, তাহলে এক্স ওয়াই ইকুয়ালটা হচ্ছে 12/19, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 12/19। নেক্সট রয়েছে দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর 15 গুণ। লসাগু এবং গসাগু এর যোগফল আবার দেওয়া হয়েছে 112। একটা সংখ্যা যদি 35 হয় তাহলে অন্য সংখ্যাটা কত? দেখো লসাগু আমি এল লিখছি, এলসিএম অ্যান্ড এসসিএম। লসাগু হলো তাদের গসাগুর 15 গুণ, তাহলে গসাগু যদি এক্স হয় লসাগু কত হবে? 15x হবে, তাই তো? 15x। দুটোর যোগফল দিয়েছে, এই দুটোর যোগফল, তাহলে কত হবে? 16x। 16x সমান সমান 112, 16x সমান সমান 112 হয়। তাহলে এটা ডিরেক্ট কাটতে পারি আমরা, 16 দিয়ে যদি কাটে কত যাবে? এটা 7 হবে। তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি? 7 পাচ্ছি। তাহলে এখানে এইচসিএফ কত বা গসাগু কত? 7, এবং লসাগু কত? 15 × 7, তাহলে 105 হয়ে যাবে। গসাগু এবং লসাগু এর অনুপাত আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে আমরা জানি দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে লসাগু ইন্টু গসাগু, তাহলে লসাগু ইন্টু গসাগু একটা জায়গায় রাখছি আমরা, এবং দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা 35 দিয়েছে, অপর সংখ্যাটা ধরে নিলাম এক্স। তাহলে কাটাকুটি করলে পেয়ে যাবো আমরা 5 7 35, 5 2 10, 5 1 5, অর্থাৎ 21 কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক রয়েছে, 3 ব্যক্তির গড় ওজন 140 কেজির সমান। এই 3 ব্যক্তির ওজনের অনুপাত 1:2:4 হলে সবচেয়ে ভারী ব্যক্তির ওজন কত কেজি?
তাহলে দেখো টোটাল ওজন কত হবে 3 জন ব্যক্তির, 114 ইন্টু 3, তাহলে হচ্ছে 420। এবার এই অনুপাতগুলো যদি যোগ করি, 4 2 8 আর কি 9, 4 2 6 7, 9 বলছি 7, তাহলে 7 ইউনিটের মান বলতে পারি আমরা। 7 ইউনিট কত? 420। তাহলে ভারী ব্যক্তি হচ্ছে 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের মান কত সেটাই চেয়েছি। 7 বাই হচ্ছে 4, তাহলে 6 7 42 0, তাহলে 424, 240 কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যায়। নেক্সট, একটি নির্বাচনে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সব ভোটই বৈধ ভোট। একজন প্রার্থী যিনি 38% ভোট পান তাকে 8800 ভোটে বাতিল করা হয়। এটা ভুল রয়েছে, মানে বলা যায় যে পরাজয় করা হয়, ঠিক আছে, পরাজিত করা হয় তাকে। তাহলে মোট ভোটের সংখ্যা কত? তাহলে টোটাল যদি 100% হয় এবং সবগুলো যদি ভ্যালিড ভোট হয়, তাহলে একজন 38% পেয়েছেন, তাহলে অপরজন নিশ্চয়ই 62% পাবেন ভোট, ঠিক আছে, 62% ভোট পাবেন। এবার তাহলে কত ভোটে তিনি হেরেছেন? দেখো 4 অ্যান্ড এখানে হচ্ছে তোমার 2, মানে এত ভোটে তিনি হেরেছেন। তাহলে বলতে পারি এই 24 ইউনিট, ঠিক আছে, আমি ইউজ করছি ইউনিটের জন্য, এটার মানে হচ্ছে 28,800। টোটাল ভোট তো 100% হয়, তাহলে 100%-এর মান কত? 28,800 24 ইন্টু 100, এটাই হবে। তাহলে কাটাকুটি করতে হবে এখানে আমাদের। না, কীভাবে কাটবো? 24 একে 24, 24 দুগুণে 48, 0 0, অর্থাৎ আমাদের এখানে 12 4টা 0, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 1,20,000। এক্স ওয়াই জেড তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 100। এক্স ওয়াই এর গড় আবার দেওয়া হয়েছে 40, ওয়াই জেড এর গড় হচ্ছে 50, তাহলে ওয়াই এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তিনটার যোগফল আবার দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা হচ্ছে 100। তাহলে এক্স প্লাস ওয়াই এর টোটাল যদি দেখি, এটা তো গড়, তাহলে 80 হবে। নেক্সট হচ্ছে ওয়াই প্লাস জেড যদি দেখি, এটাও গড় দিয়েছে, তাহলে এটা 100 হবে টোটালটা। তাহলে এখানে ওয়াই এর মান আমাদের চেয়েছে, ওয়াই এর মান আমরা কীভাবে বের করবো? দেখো দুটোতে কিন্তু ওয়াই রয়েছে, ঠিক আছে, দুটোতেই আমরা দেখছি ওয়াই রয়েছে। তাহলে একটা কাজ করতে পারি, আমরা বাদ দিতে পারি। 100 থেকে যদি আমরা 80 বাদ দিই, তাহলে কত পাবো? 20 পাবো। 20টা কী হবে? যদি এক্স ওয়াই বাদ দিচ্ছি এই তিনটা থেকে, তাহলে আমরা কী পাবো? আমরা কিন্তু পাবো জেড এর মান। এটা কিন্তু জেড সমান 20, তার মানে আমাদের কী চেয়েছে? ওয়াই এর মান। তাহলে জেড যদি 20 হয়, তাহলে এখানে 20 মাইনাস করবো এটার সঙ্গে, তাহলে কী পাবো? ওয়াই পাবো। তাহলে হচ্ছে 80 কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নির্দিষ্ট পরিমাণ মূলধন সুদে আসলে 3 বছরে 500 টাকা, 5 বছরে 200 টাকা হয়, তাহলে সুদের হার কত? দেখো কিছুই না, আমি ধরলাম প্রিন্সিপাল, যেটা সুদে আসলে 3 বছরে কত হয়েছে? 500 হয়েছে, এবং 5 বছরে মানে আরও 2 বছরে যোগ করে আমাদের কত আসছে? সেটা হচ্ছে 600। তাহলে দেখো 2 বছরে, লাস্ট আমরা 2 বছরে কী দেখছি? লাস্ট 2 বছরে দেখছি আমরা 100 টাকা বেড়েছে 2 বছর, তাহলে 1 বছরে 50 টাকা বেড়েছে। তাহলে 1 বছরে যদি 50 টাকা বাড়ে, এটা এখানে সরল সুদই হবে, তার কারণ এখানে উল্লেখ যেহেতু নেই, আমরা সরল সুদই এটা ধরে নেব এখানে। তো এক্ষেত্রে 50 যেহেতু রয়েছে, তাহলে এখানে সুদ কত রয়েছে আমাদের টোটাল? 500তে 3 50 150, 3 বছরে 150 টাকা সুদ, কারণ সুদ হচ্ছে সেম থাকে সরল সুদে। তাহলে 500 থেকে যদি 150 মাইনাস করি আমরা, তাহলে সেটা কত পাবো? 350 পাবো, যেটা কিন্তু আমাদের প্রিন্সিপাল বলতে পারি, কারণ 3 বছরে তারপর ডিরেক্টলি আমরা জাম্প নিয়েছি, তাহলে এটা কিন্তু মূলধন। তাহলে সুদের হার কী হয়? তাহলে 1 বছরে সুদ বাই হচ্ছে আসল ইন্টু 100, এটাই হচ্ছে আমাদের মানে রুল সুদের হার বের করার। তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট কাটাকুটি করব, 5 7 35, তাহলে 100/7, যেটা আমরা যদি করি আমাদের অ্যান্সার কিন্তু 14/2/7 কিন্তু চলে আসবে এখানে সঠিক অ্যান্সার। ধনাত্মক সংখ্যা লসাগু এবং লসাগু যথাক্রমে 4 এবং 80, সংখ্যা দুটি একটি অন্যটির চেয়ে 4 বেশি হলে ছোট সংখ্যাটি নির্ণয় করো। দেখো আমরা জানি না তো অন্য সংখ্যাটি কত, তাহলে একটা সংখ্যা এক্স যদি হয়, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 4 হবে। দেখো এখানে কিন্তু ছোটো সংখ্যা বলেছে, তাহলে ছোটো সংখ্যাটা নিশ্চয়ই কিন্তু এক্সটাই হবে, ঠিক আছে, এক্স প্লাস 4 করলে তো সেটা বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে এক্সটা কিন্তু আমাদের ছোটো সংখ্যা। তাহলে আমরা কিন্তু এটা কীভাবে করতে পারি? তাহলে
যেভাবে বলেছি আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান আমাদের কিন্তু লসাগু ইন্টু গসাগু হয়। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেছি, এটা একটা and এটা একটা। তাহলে এদের গুণফল করে দিই আমরা। এদের যদি গুণফল করি আমরা কি হবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x হবে। এটা সমান সমান 4 × 80। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা এখানে এক্স স্কোয়ারে থাক 4x অ্যান্ড এটা হচ্ছে 300 করে। তাহলে এমন একটা সংখ্যা আমরা এখানে পুট করতে পারি এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি পুট করি এমনভাবে আমরা এখানে যেন 320 আসে, অপশন লিস্টের মাধ্যমে এটা আমরা করতে পারি এখানে। ঠিক আছে, 20 দিয়ে যদি করি, দেখো 20 দিয়ে করলে 20 এখানে 400 হয়ে যায়, এমনি বেশি হয়ে আছে। তার মানে এটা তো 20 হবে না। তাহলে 20 যদি না হয় তাহলে 32 তো হবে না কখনো। ঠিক আছে, 32 হবে না। তো আমরা 12 দিয়ে দেখি, 12 স্কোয়ার কত হয়, 144 হয়, প্লাস 4 × 48, তার মানে 8 × 4 = 12, 2 4 × 4 = 8, 9, এটাও হবে না। ঠিক আছে, ইউনিট ডিজিট থেকে বুঝতে পারছি। তার মানে আমাদের 12ও হচ্ছে না। তার মানে 16টাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, 16ই অ্যান্সার হবে।